হ্যালো ফ্রেন্ডস, আমি সৌগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, দেখো ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় যে ডেসক্রিপটিভ যে দুটো পেপার থাকে, পেপার 1 পেপার 2। পেপার 1-এ কী থাকে? বাংলা। পেপার 2-তে থাকে ইংরাজি। অর্থাৎ এই দুটো পেপার যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা, বেশিরভাগ পরীক্ষার্থীরা কী করে? নেগলেক্ট করে। সবাই ভাবে যে মাল্টিপল চয়েসেই যা করার করে দেবো, মাল্টিপল চয়েসের পেছনেই ছুটতে থাকে। কিন্তু আলটিমেটলি রহস্যটা লুকিয়ে আছে কিন্তু এই জায়গাটাতে। মাল্টিপল চয়েসে তুমি কিছুই করতে পারবে না, সবাই ভালো মাল্টিপল চয়েসে। তো দেখো বন্ধুরা, প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। তো প্রিলিমিনারি পরীক্ষার পরে মেন পরীক্ষা আর কিন্তু আসতে খুব বেশি দেরি নেই। তাই প্রথম থেকেই তোমরা যদি এই বেঙ্গলি আর ইংলিশটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখো, তোমরা খুবই উপকৃত হবে। তাহলে আমরা দেখে নেওয়া যাক বাংলাতে কি কি থাকে। বাংলাতে দেখো, একটা ফর্মাল লেটার লিখতে দেয়। এখনও পর্যন্ত ইনফর্মাল লেটার কোনো কিছু দেয়নি, বা দেবেও বলে আমার মনে হয় না। যা দেয় সম্পাদকীয় লেটারটাই লিখতে দেয় 150 শব্দের মধ্যে। আরেকটা কি থাকে? সম্পাদকীয় প্রতিবেদন থাকে 200 শব্দের মধ্যে, সারমর্ম লিখতে দেয়, একটা অনুচ্ছেদ বা কম্প্রিহেনশানের ভিত্তিতে প্রশ্নের কিছু অ্যান্সার লিখতে দেয়, আরেকটা কি থাকে? বঙ্গানুবাদ। এই তো টোটাল থাকে 40 মার্ক। প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করে 200 মার্কস থাকে। আমি দেখো, এই যে 5টা টপিক আছে না, এই 5টা টপিকের উপর, প্রত্যেকটি টপিকের উপর আমি তোমরা কিভাবে প্রিপারেশান নেবে তার ট্রিক্স, তার উপায়, তার ভিডিও আমি বানিয়েছি। তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। এরপরে আসছি, যেটা তোমাদের বলার দরকার আছে, সবের প্রথমে কি দরকার তোমরা সবের প্রথম কি দেখবে না? সবের প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। তাতে কি হবে? একটা তোমাদের বেসিক আইডিয়া তৈরি হবে, ক্লিয়ার। নিজস্ব অনুভূতিটা তৈরি হবে, নিজস্ব ধারণা তৈরি হবে। সেই নিজস্ব ধারণা না তৈরি হলে বাইর থেকে আমরা যতই তোমাদেরকে বলতে থাকি না কেন, কোনো মতেই কিন্তু কিছু হবে না। আগে নিজস্ব ধারণাটা তৈরি করা দরকার, ক্লিয়ার। এরপরে দেখো, যেগুলো তুমি একবার ভেবে দেখো, ধরো নাম্বার ক্যালকুলেশান একটা করে দেখো। আসলে কি হয়, পরীক্ষক যখন কোনো খাতা দেখে না, তো 10 নাম্বারের ভিত্তিতে আউট অফ 10 উনি হিসাবটা করেন, ক্লিয়ার। 40-এর কত দিলাম সেটা আগে হিসাব করে না, আগে হিসাব করে কি? আউট অফ 10 হিসাব করে, সেটা 40-এর রেশিওতে বাড়ায়। তাহলে আমি ধরলাম, খুব ভালো একটা তুমি টপিক লিখলে, তুমি ধরো সম্পাদকীয় প্রতিবেদন লিখলে, সম্পাদকীয় প্রতিবেদন লিখলে খুব ভালো করে লিখলে, তাতে খুব ভালো লিখলে কি হয়? আউট অফ 10 তোমাকে তুমি 6 পেলে। আবার কেউ মোর দেন এভারেজ লিখলো, তাকে ওই পরীক্ষক আউট অফ 10 5 দেবে। আবার এভারেজ লিখলো, তাকে আউট অফ 10 4 দেবে। তাহলে এবারে ওটা 40-এর রেশিওতে তুমি বাড়িয়ে দাও। দেখো, যে ভালো লিখেছে সে তো 6 পেয়েছিল, তাহলে 6 4-এ 24 পেল, তাহলে সে 40-এর মধ্যে 24 পেল। যে 5 পেয়েছিল সে 40-এর মধ্যে কত পেল? 20 পেল। যে এভারেজ অর্থাৎ 4 পেয়েছিল সে 40-এর মধ্যে 16 পেল, ক্লিয়ার। এবারে তুমি ওটা আউট অফ, এবারে যদি প্রত্যেকটা টপিকই তোমার যদি ওই ধরনের লেখা হয়, তাহলে কি হচ্ছে? তুমি প্রিপারেশান নিয়ে গেছো, ভালো লিখেছো, আর কেউ প্রিপারেশান নিয়ে যায়নি, এভারেজ কিংবা মোর দ্যান এভারেজ লিখেছে। তাহলে দেখো কি ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে আউট অফ 200-র মধ্যে কি দাঁড়াচ্ছে না? যে 24 পেয়েছিল সে পেল 120, যে 20 পেয়েছিল সে পেল 100, এবং যে 16 পেয়েছিল সে পেল 80। তাহলে তুমি তো এভারেজ লিখেছিলে, তাহলে তুমি পেলে 80। যে প্রিপারেশান নিয়ে গিয়েছিল সে পেল কত? সে তো ভালো পরীক্ষা দিয়েছে, সে পেল কত? 120, ক্লিয়ার। তাহলে দেখো, তোমার আর ওর মধ্যে গ্যাপটা হয়ে গেল কত? 40 মার্কসের। তো ইংরাজিটাও যদি একই রকম হয়, ইংরাজিতে ধরলাম ও ভালো লিখে 90 পেয়েছে, তুমি এভারেজ লিখে 50 পেয়েছো, তাহলেও 40 মার্কসের গ্যাপ হয়ে যাবে। তখন কি দেখাচ্ছে দেখো, তখন এই দুটো পেপার, এই পেপার 1 পেপার 2, এই দুটো পেপারেই 40 80 মার্কস, কম করে 70 মার্কসের গ্যাপ তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু কোনোভাবেই তুমি মাল্টিপল চয়েসে সেটা কভার করতে পারবে না। সেটা কোনোভাবেই সম্ভব নয়। খুব অত তুমি, কারণ মাল্টিপল চয়েসে এক নাম্বার তোমাকে আর্ন করার জন্য অনেক খাটতে হয়, ঠিক আছে। বেসিক কিছু কোশ্চেন থাকে, সেগুলো তো সবাই পারবে, বাদবাকি এক্সট্রা নাম্বার পাওয়ার জন্য কিন্তু অনেক খাটতে হবে। তো তাই ওখানে হয়তো তুমি কিছুটা বেশি পাবে, কিন্তু টোটাল এই 70 নাম্বার কভারেজ করা কিন্তু সম্ভব তোমার পক্ষে নয়। তো বন্ধুরা, আমরা এক এক করে এই 5টা টপিক নিয়ে, বাংলা ইংরাজি বোথ উভয়ের ক্ষেত্রেই আমরা কিন্তু
5টা টপিক নিয়ে আলাদা আলাদা করে সেশানে ভিডিও নিয়ে আলোচনা করব, আলাদা আলাদা ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। তাহলে আজকে আমরা বাংলার দেখো, আজকে আমরা পেপার 1-এর আমরা কোনটা নিয়ে আলোচনা করব? বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন। তো বন্ধুরা এসো, ট্রান্সলেশন কেমনভাবে করবে তার 10টা ফর্মুলা তোমাদেরকে আমি বলবো। সেই 10টা ফর্মুলা তোমরা মেনে চলো, তাহলে দেখবে তোমাদের নাম্বারটা অন্য লেভেলে পৌঁছে যাবে। ক্লিয়ার? যেই 10টা ফর্মুলা হয়তো তুমি কখনো ভেবেই দেখোনি বা সেভাবে গুরুত্ব দাওনি, এই 10টা ফর্মুলা তুমি মেনে চলো, পরীক্ষা দাও, পরীক্ষার সময় মাথায় রাখো, প্র্যাকটিস করো, তাতে দেখো তুমি হাতে নাতে রেজাল্ট পাবে। তো বন্ধুরা এসো শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা ট্রান্সলেশন শিখতে গিয়ে বাংলায় কি থাকে না, ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। তো ট্রান্সলেশন মানে কিন্তু প্রথম পয়েন্ট আমি যেটা বলবো এটা মাথায় রাখা দরকার, যে আক্ষরিক মিনিং নয়। প্রথম পয়েন্ট যেটা তোমাদেরকে আমি বলবো, ট্রান্সলেশন মানে কিন্তু পিএসসি চাচ্ছে যে তুমি ওখানে কি করতে হবে না, ভাবান্তর। ট্রান্সলেশন মানে তোমাকে ভাবটাকেও প্রকাশ করতে হবে, ঠিক আছে? তুমি আক্ষরিক মানে করে দিলে তাহলে কিন্তু হচ্ছে না। ট্রান্সলেশন বলতে এটা চাচ্ছে না। তুমি সরাসরি অক্ষর টু অক্ষর মানে করলে সেটা তুমি পারবেও না ওভাবে, বা সেটা সম্ভবও নয়, বা সেটা চাচ্ছেও না। ক্লিয়ার? প্রথম কথা এইটা। তাহলে তোমাকে অনুবাদটা কি করতে হবে, তোমার তার সেই লেখাটার মধ্যে যেন ভাব থাকে, তোমার একটা বাঙালিয়ানার ফ্লেভার থাকে। সেই ফ্লেভারটা যদি না থাকে, তোমার যদি কানে নিজেরই শুনতে যদি খটমটে লাগে, তুমি যেই ভাষায় কথা বলছো, তাহলে সেই ভাষাটার যদি না ভাব থাকে, তোমার ভাষাটাই কেউ শুনবে না। তো তোমাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে ভাবের অনুবাদটাও সেখানে করতে হচ্ছে। ক্লিয়ার? পয়েন্ট নম্বর 1 গেল। পয়েন্ট নম্বর 2, যেটা সবচেয়ে অনেকেরই সমস্যা হয়, অনেকে সেটা বলেও থাকে যে কিছু ওয়ার্ডের মিনিং অজানা থাকে। তো বন্ধুরা আমি বলবো, দেখো তুমি যখন কিছু ওয়ার্ডের মিনিং অজানা থাকবে, সেটা যে খুব ভালো ইংরাজি জানে তারও কাছে অজানা আছে, তো তার কাছে হয়তো কম আছে, তোমার কাছে তুমি প্র্যাকটিস করো না বলে তোমার কাছে বেশি আছে। তো সেই প্রশ্নে আমি যাচ্ছি না, সবাইয়ের কাছেই অজানা আছে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন কোনো ইংরাজি আর্টিকেল পড়ছো, সেই আর্টিকেলটা সম্পূর্ণ পড়ার পরে সেটা তুমি বুঝতে পারছো কি পারছো না? বুঝতে তো পারছো, সেটার আলটিমেটলি কি বলতে চাচ্ছে সেটা তো তুমি বুঝতে পারছো। তাহলে সেটা যদি তুমি বুঝতে পারছো, তুমি অনেক কিছু ভাষার মানে না, ইংরাজির ভাষার মানে না, ওয়ার্ডের মানে না জানার পরেও তুমি টোটাল থিমটা যদি বুঝতে পারো, তাহলে তুমি সেটাই ওখানে প্রকাশ করতে হবে। তাহলে সেইটা যদি তুমি প্রথমে 2বার 3বার পড়ার পর যদি বুঝতে পারো, তাহলে অজানা ভাষাগুলোর, অজানা ওয়ার্ডগুলোর তুমি আন্দাজ লাগাও এখানে কি হতে পারে, আর তুমি আন্দাজটা লাগাও, দেখবে সেই ভাষাটাই কিছুটা হলেও কাছাকাছি যাচ্ছে। এরপরে প্র্যাকটিস করতে করতে তুমি যখন এটা রেগুলারলি প্র্যাকটিস করবে, একদিনে কিন্তু হবে না, রেগুলারলি প্র্যাকটিস করতে করতে কি হবে, সেই মিনিংটা, তোমার আন্দাজটা দেখবে একদম কাছাকাছি চলে গেছে। ক্লিয়ার? তখন ভাবটা কিন্তু প্রকাশ হয়ে চলে আসবে, লেখাটার গঠন, টোটাল স্ট্রাকচারটা কিন্তু টোটাল দাঁড়িয়ে যাবে। তুমি তাতে 10টা কি 8টা কি 5টা ওয়ার্ডের মিনিং না জানা সত্ত্বেও দেখবে টোটাল যে প্যাসেজটা তুমি লিখলে, সেটা কিন্তু টোটালভাবে একটা ভাবান্তর প্রকাশ হয়ে যাবে। সুন্দর একটা লেখা, তোমার একটা বাঙালিয়ানার ফ্লেভার থাকবে, সব কিছু থাকবে, বেশ সুন্দর একটা লেখা দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? তবে একদিনে হবে না, তার জন্য কিন্তু তোমাকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, ধৈর্য হারালে চলবে না। প্রথম দিন তুমি বসলে প্রথম দিন কিন্তু তুমি পারবে না, প্রথম দিন অসুবিধা হবে। তারপরে এটা ধীরে ধীরে অভ্যাস করতে করতে 1 মাস তুমি রেগুলারলি অভ্যাস করো, দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আসছি সবচেয়ে বড় ব্যাপার, যেটা বাক্যের গঠনটা কিন্তু তোমাকে, এটা একটা গ্রামাটিক্যাল দিক, তো তাহলে এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখবে দেখো, প্রথমে ইংরাজিতে কোন টেন্সে সেন্টেন্সটি বলা আছে এটি তোমাকে মাথায় রাখতে হবে, ফার্স্ট কথা। তাহলে যেই টেন্সে ইংরাজিতে বলা আছে, বাংলাতেও কিন্তু তোমাকে সেই কালেই সেন্টেন্সটি লিখতে হবে। এটি গেল প্রথম কথা। সেকেন্ড যেটা বলছি, যে কোন স্পিচে উক্তিটি লেখা আছে, ঠিক আছে? ডিরেক্ট স্পিচ না ইনডাইরেক্ট স্পিচ,
তাহলে যদি ডিরেক্ট স্পিচে ইংরাজিতে লেখা থাকে তাহলে তোমাকে বাংলাতেও ডিরেক্ট স্পিচে লিখতে হবে, আবার ইনডাইরেক্ট স্পিচে যদি ইংরাজিতে লেখা থাকে তাহলে তোমাকে বাংলাতেও যখন তুমি ট্রান্সলেট করছো তখন বাংলাতেও তোমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। ক্লিয়ার? এরপরে ভাষার গঠনের আর একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি তোমাকে বলবো, ইংরাজিতে কি হয়, ইংরাজির ভাষার গঠন কি, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে ইংরাজিটা লিখি। বাংলাতে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই ভুলটা হয় যে বাংলাতেও একটা ভাষার গঠন আছে, ওটা আমরা লেখার সময় কিন্তু মাথায় থাকে না। বাংলার গঠনটা কি না, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। ক্লিয়ার? আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো একটা ইংরাজিতে সেন্টেন্স আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। ক্লিয়ার? তুমি এটার যদি আক্ষরিক ট্রান্সলেট করতে চাও তাহলে কি দাঁড়াচ্ছে, যে একদা সেখানে ছিলেন একজন রাজা। তুমি নিজে বলো এই কথাটা কি শুনতে ভালো লাগছে? মোটেই ভালো লাগছে না, কারণ আমরা এই ভাষাটা শুনতে অভ্যস্তই নই, আমাদের এই বাঙালিয়ানার ফ্লেভারটাই নেই এই ভাষাটার মধ্যে। তাহলে এটার ট্রান্সলেশন কি হওয়া উচিত ছিল, যে এক যে ছিল রাজা। ক্লিয়ার? তাহলে দেখো কতটা গল্পের মতো শুনতে ভালো লাগছে, এই ভাষাটা তো আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, এক যে ছিল রাজা। কিন্তু তুমি যদি একদম আক্ষরিক ট্রান্সলেট করতে চাও তাহলে কিন্তু তোমার শুনতে নিজের কানেই খ্যাটমেটে লাগবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, তাহলে সেটা আমরা কিভাবে লিখব, যে এক যে ছিল রাজা। তাহলে দেখো তার একটা বাঙালিয়ানার সুবাস থাকলো। ক্লিয়ার? এরপরে আসছি 4 নম্বর, আমি যেই পয়েন্টটা তোমাদের বললাম যে বাক্যের গঠন। এরপরে আসছি 5 নম্বর আমি পয়েন্ট বলবো, সেটা কি, দেখো এই বাংলাতে ট্রান্সলেট করার সময় ইংরাজি যে প্যাসেজটা দেয়া থাকে তাতে কিছু ইডিয়মস দেয়া থাকে অনেক সময়। ঠিক আছে? ওই প্যাসেজের মধ্যে ইডিয়মস দেয়া থাকে। তো ইডিয়মসের মিনিংটা কিন্তু প্রপারলি লেখা দরকার। ওখানে যদি লেখা ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাপারটা আর থাকে না, সেই ভাবটা প্রকাশ হয় না। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো ইংরাজিতে বলা আছে যে আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্ন। ঠিক আছে? ধরো ইংরাজিতে এরকম একটা লাইন আছে, তুমি ওখানে কী লিখলে না, আমি কোনো পাথর উল্টাতে বাকি রাখলাম না। তাহলে এটা কি ঠিক হলো আদৌ? তাহলে ওভাবে দেখো আক্ষরিক মিনিং করতে গেলে কিন্তু তোমার পুরো লেখাটাই গড়বড় হয়ে যাবে। তাহলে এটার মিনিং কী হওয়া উচিত ছিল, যে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। তাহলে এই রকম কিছু ইডিয়মস থাকে যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তার বাংলা মিনিংটা সেই চলতি ভাষাটা ইউজ করা খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপরে আসছি পয়েন্ট নম্বর 6। দেখো পয়েন্ট নম্বর 6-এ কী বলছি, ইংরাজিতে কিছু প্রচলিত ওয়ার্ড আমরা বাংলা ভাষাতেও সেগুলো যেন আমাদের বাংলার সঙ্গে মিশেই গেছে সেই প্রচলিত ওয়ার্ডগুলো। তাহলে সেই প্রচলিত ওয়ার্ডগুলো ট্রান্সলেট করার সময় কিন্তু মাথায় রাখতে হবে সেই বাঙালিয়ানা ব্যাপারটা যেন থাকে। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি, ধরো ইঞ্জিনিয়ার কথাটার বাংলা যদি তুমি মানে করতে যাও, সেটার মানে কি হবে, বাস্তুকার। তাহলে বাস্তুকার কথাটার সঙ্গে আমরাই পরিচিত নয়। তাহলে তুমি যখন বাংলা ভাষাতে বাস্তুকার যখন ট্রান্সলেট করে লিখলে তাহলে ব্যাপারটা নিজেরই শুনতে খারাপ লাগবে। তখন এটা, কিংবা ধরো চেয়ার তুমি যদি বাংলায় লেখো কেদারা, তাহলে সেটা সমস্যায় পড়বে। কেদারা তো আমরাই ইউজ করি না। তাহলে প্রচলিত ভাষাটা তাহলে যেন অর্থবহ হয়, তুমি যখন লিখছো সেটা যেন একটা প্রচলিত অর্থবহ হয়, তবেই সেই ব্যাপারটা ফুটে উঠবে, তাহলে ভাবটা তখনই ফুটে উঠবে। তাহলে এই জায়গাগুলো কী করা দরকার, ধরো ইঞ্জিনিয়ার আছে তো, চেয়ার আছে তো, তাহলে চেয়ার কথাটাই আমরা চয় একার অন্তস্তয় আকার র, এভাবে বাংলা হরপে চেয়ার কথাটাই বাংলা হরপে লিখব। ক্লিয়ার? বাংলা বানানেই লিখব। আবার যদি প্রপার নাউন থাকে, প্রপার নাউনের কোনো মিনিংই হয় না, তাহলে সেটা জাস্ট বাংলা হরপে লিখে দিলেই হবে। ক্লিয়ার? এরপরে আসছি 7 নম্বর পয়েন্ট, সংখ্যায় থাকলে, ধরো 10 কোথাও একটা সংখ্যা আছে, ডিজিট দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা কি লিখব, 10। ক্লিয়ার? এরপরে ধরো কোথাও 10 লেখা আছে, TEN, 10 দেওয়া আছে, তাহলে ওটাকে আমরা বাংলায় তালবস্য মানে বাংলা অক্ষরে লিখব, ওটা 10-এ, তো ভাষাতে লিখব। ক্লিয়ার? এরপরে আসছি পয়েন্ট নম্বর 8, ফেজাল ভার্ব। তো দেখো
কিছু ফ্রেজাল ভার্ব, প্রচলিত ফ্রেজাল ভার্ব তোমাদের কিন্তু ব্যাকরণ বই থেকে স্টাডি করা, চর্চা করা দরকার আছে। দেখো, তুমি যদি এই ফ্রেজাল ভার্বগুলো একবার চর্চা করে নাও, তাহলে কিন্তু এগুলো তোমার শুধু যে বাংলাতে বঙ্গানুবাদেই সুবিধে হবে তা নয়, ইংরাজি পরীক্ষাতেও, ইংলিশ পরীক্ষাতে অর্থাৎ পেপার 2তেও এটা তুমি বেনিফিট পাবে। এছাড়াও প্রিলিমিনারিতেও প্রচুর ফ্রেজাল ভার্ব থাকে, 2-3টে করে ফ্রেজাল ভার্ব দিয়ে দেয়, তাতেও তুমি তার উপকারিতাটা পাবে। তাহলে ফ্রেজাল ভার্বের জন্য কি দরকার? কিছু ব্যাকরণ বই থেকে কিছু তোমার স্টাডি করা দরকার আছে। সেগুলো তুমি কিছু প্রচলিত, সব পড়ার দরকার নেই, কিছু প্রচলিত তুমি পড়ে যাও, তাতেই দেখবে যদি কিছু প্যাসেজে থাকে তার মধ্যেই তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অনুবাদটি যেন যোগাযোগের ভাষায় হয়। বহুল প্রচলিত ভাষার দরকার, কিন্তু কঠিন ভাষার প্রয়োগ একদম তুমি করবে না। কঠিন ভাষার প্রয়োগ করলে, ঠিক আছে, পরীক্ষককে যেন না ডিকশনারি খুলতে হয়। তুমি এমন একটা ভাষার প্রয়োগ করলে যেটাতে পরীক্ষকই সমস্যায় পড়লো, ডিকশনারি খুলতে হলো, পরীক্ষক কিন্তু কখনোই ডিকশনারি খুলবেন। উনি কি করবেন, বুঝতে না পেরে নাম্বার কম দিয়ে চলে যাবে, পরীক্ষক অত কষ্ট করবেনই না। তাহলে তোমার কি করা দরকার? কঠিন ভাষার প্রয়োগ একদম করবে না। বহুল প্রচলিত বাংলা ভাষার কথা, যে ভাষায় তুমি কথা বলো, তোমার কমিউনিকেশান যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাই তুমি ব্যবহার করবে, তাহলে দেখবে লেখার গঠনটি ভালো হবে। 10 নম্বর পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কি না, পুরো লেখাটা তুমি শেষ করলে, তো শেষ করার পর নিজে একবার পড়ে দেখবে। নিজে একবার পড়ে দেখার পর তুমি দেখবে সেটা সহজ সরল, তার মধ্যে বাঙালিয়ানার সুবাসটা আছে কি না। যদি বাংলার চিরন্তন যে ধারণাটা, সেই ধারণাটা দরকার, ঠিক আছে, সেই ধরনটা দরকার, চিরন্তন ধরনটাই দরকার। তুমি এখানে অন্য ভাষায় খটমটে লাগলো, তোমার কানে, নিজেরই কানে খটমট লাগছে, কিংবা তার মধ্যেও একটা ইংরেজি ফ্লেভার চলে আসছে, তাহলে কিন্তু হবে না। যদি দেখো সেইভাবে, যেভাবে তুমি কথা বলো সেইভাবেই ঠিক লেখাটা হয়েছে, তাহলে বুঝবে যে লেখাটা ঠিকঠাক আছে। না হলে বুঝবে যে লেখাটার মধ্যে, যদি কানে তোমার নিজেরই শুনতে খারাপ লাগে, তাহলে লেখাটা সংশোধন করা দরকার আছে। তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটায় খটমট করছে, তাহলে সেই জায়গাটায় একটু চিন্তাভাবনা করে তো সেই জায়গাটা কারেকশান করো। ক্লিয়ার? তাহলে একবার লেখার পর কিন্তু পুরোটা পড়ে দেখবে, তাহলে দেখবে ভুলটা সংশোধন হয়ে যাবে পরীক্ষা হলের মধ্যেই। কারণ বাংলা পরীক্ষায় কিন্তু অনেক টাইম পাবে, 3 ঘন্টা টাইম এনাফ টাইম, 5টা আইটেম লিখতে হয়, তাও ওয়ার্ড লিমিটেশান থাকে। ক্লিয়ার? খুব কম ভাষাতেই কমটুকুই লিখতে হয়, তাই বলছি। তো বন্ধুরা, এই হলো টোটাল বাংলার আমরা বঙ্গানুবাদটা, এই 10টা পয়েন্ট বললাম, 10টা পয়েন্ট তোমরা মাথায় রাখো, দেখবে তোমরা পরীক্ষা হলে উপকৃত হয়েছই। তো 100% গ্যারেন্টি দিতে পারি এটা আমি। সবচেয়ে বড় ব্যাপার প্র্যাকটিস, একটু তো প্র্যাকটিস করতেই হবে। তুমি একদম প্র্যাকটিস করলে না, পরীক্ষা হলে চলে গেলে যে বাংলা ভাষা ওটা আমার মাতৃভাষা, ওখানে আমি লিখে দেবো। হ্যাঁ, লিখে তো দেবে, কিন্তু লেখার কোয়ালিটি আসবে না, লেখার স্ট্যান্ডার্ড আসবে না। তাই বলছি, এখন থেকেই একটু করে প্র্যাকটিস করো, সারাদিনে একটুখানি নিজে থেকে প্র্যাকটিস করো, দেখবে তোমার লেখার স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়ে গেছে, এবং নাম্বারটাও দেখবে অনেক ভালো তুমি ক্যারি করতে পারছো। তাতে তোমাকে আমি বললাম ভিডিওর প্রথমেই বললাম যে নাম্বারের ডিফারেন্সটা, একজন ক্র্যাক করতে পারে, একজন পারে না। প্রচুর মাল্টিপল চয়েসে ভালো মার্কস স্কোর করেও পারে না, তার কারণ কিন্তু এই জায়গায়, এই বাংলা ইংরাজিতেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নিজের বন্ধুদের মধ্যে যাদেরকে তোমরা পছন্দ করো, অপছন্দ করো, অর্থাৎ তোমার প্রিয় অপ্রিয় সব বন্ধুকেই তুমি এটা শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় নিয়ে আসি, তার নোটিফিকেশানটি যাতে তোমার কাছে অবশ্যই পৌঁছায়, তাই পাশের বেল আইকনটিকেও প্রেস করে দাও। আর কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই একটা কমেন্ট করো। আর সুস্থ থেকো, সেভ ওয়াটার সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।